যে কোনো ব্র্যান্ডের এরকম একটা আলট্রা সিরিজের ফোন যদি আপনি কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে মোটামুটি লাখ টাকা খরচ করা লাগবে, কিছু কিছু ক্ষেত্রে 1.5 লাখ টাকারও বেশি টাকা খরচ করা লাগে। বাট এই আলট্রা ফোনের দাম মাত্র 17,999 টাকা এবং এটাও একটা আলট্রা ফোন। হ্যাঁ, এটা বাজেট রেঞ্জের আলট্রা ফোন। কথা বলছিলাম হচ্ছে এই X1 আলট্রা নিয়ে। এই X1 আলট্রাটা হয়তোবা অনেকে অলরেডি চিনে গেছেন। এটা হচ্ছে আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটনেরই একটা আলট্রা ফোন এবং ওয়ালটনের ফ্ল্যাগশিপ ফোন বলতে পারেন এইটাকে। এবং আপনি যদি দুইটা ফোনকে সাইড বাই সাইড দেখেন যে লাখ টাকার ফোন আর হচ্ছে এইটা মাত্র 18,000 টাকার একটা ফোন, ডিফারেন্স কিন্তু খুব একটা নাই, দেখতে মোটামুটি সিমিলার। বাট দেখলেই তো হবে না, এটার ভিতরে আসলে কী কী দেওয়া হয়েছে সেইটাই দেখার বিষয়। ভিতরে যদি কিছুই না থাকে, উপরে একদমই ফিটফাট থাকে, তাহলে তো হচ্ছে না। অবশ্যই এটার ভিতরে দেখবো, বাট এটার ভিতরে দেখার আগে এই বক্সের ভিতরে দেখা উচিত, কারণ বক্সটা খুবই প্রিমিয়াম এবং একটা লাক্সারিয়াস বক্স আপনি বলতে পারেন এটাকে। বক্সের উপরের দিকে খুবই বড় সড়ো করে আলট্রা লেখা রয়েছে। তো চলুন এটাকে আগে আনবক্স করা যাক। বাই দ্য ওয়ে, এটা অলরেডি আনবক্স হয়ে গেছে, এখন একটা ফেক আনবক্সিং দেখবেন এবং আনবক্সিং এক্সপিরিয়েন্স খুবই প্রিমিয়াম ছিল। তো চলুন আপনাদেরকে নিয়ে আরেকবার এটাকে খুলি। আমরা যদি বক্সটাকে প্রথমেই ওপেন করি তাহলে শুরুতে হচ্ছে মোবাইলটি পেয়ে যাচ্ছি। এই ফোনটাকে আমরা একটু সাইডে রাখি, দেন হচ্ছে পাচ্ছি আরেকটা হার্ড কার্ডবোর্ড। এটাকে একটু সাইডে রাখার পর এই জায়গায় দেখেন যে চার্জার এবং চার্জিং কেবল, তার উপর হচ্ছে অ্যাক্সেসরিজের জন্য 3টা আলাদা আলাদা কম্পার্টমেন্ট রয়েছে। প্রথমে আমরা হচ্ছে অ্যাডাপ্টারটাকে এই জায়গা থেকে খুলি। এই জায়গায় দেখেন যে অ্যাডাপ্টারের জন্য আলাদা আরেকটা বক্স দেওয়া হয়েছে এবং এই বক্সের মধ্যেই হচ্ছে 33 ওয়াটের একটা অ্যাডাপ্টার রয়েছে। তো এই অ্যাডাপ্টারটা বক্সের মধ্যেই পেয়ে যাবেন এবং এই জায়গায় দেখেন যে চার্জারের কেবলের জন্য আরেকটা বক্স দেওয়া হয়েছে। এই বক্সটাকে ওপেন করলে এই জায়গায় টাইপ সি টু টাইপ সি একটা কেবল পাচ্ছেন এবং সিম ইজেক্টর পিন পাচ্ছেন। দেন যদি আমরা অ্যাক্সেসরিজের বক্সটাকে ওপেন করি, এই জায়গায় হচ্ছে আমরা এটার ভিতরে কী কী পাচ্ছি একটু দেখি। শুরুতে আমরা হচ্ছে একটা সিলিকন ব্যাক কভার পাচ্ছি এবং এটা একটু ব্ল্যাক কালার হওয়ার ফলে দেখা যাচ্ছে যে ইয়েলো হয়ে যাওয়ার যে প্রবলেমটা সেটা এটাতে ফেস করতে হবে না। দেন হচ্ছে যে এক্সট্রা একটা স্ক্রিন প্রোটেক্টর কিন্তু এর বক্সের মধ্যেই রয়েছে। যেই জায়গায় এসে এখন লাখ টাকার ফোন কিনলে ফোনের মধ্যে চার্জারই থাকে না ফোনের বক্সের মধ্যে, সেই জায়গায় এই ফোনটার মধ্যে এতগুলো অ্যাক্সেসরিজ আসলে অনেক বেশি ভালো লেগেছে। বাট এই ফোনে দেখলাম যে হচ্ছে যে 3.5mm অডিও জ্যাক রয়েছে, যেহেতু বিশাল বড় এরকম একটা বক্স দেওয়া হচ্ছে, এটার মধ্যে যদি একটা হেডফোন দিয়ে দিত তাহলে আরও বেশি ভালো হতো। এত কম টাকায় আসলে এত কিছু আশা করা যায় না। তো চলুন বক্সটাকে সাইডে রেখে মূল জিনিস নিয়ে কথা বলা যাক, সেটা হচ্ছে এই X1 আলট্রাকে নিয়ে। আপনারা সবাই জানেন যে ওয়ালটনের যে ফ্ল্যাগশিপ লাইন আপটা রয়েছে জ্যানন বলে থাকে তারা। যাই হোক, এটার ডিজাইন আমার কাছে সত্যি বলতে অসাধারণ লেগেছে। জাস্ট আপনি এই দুইটা ফোন সাইড বাই সাইড দেখেন, এটা হচ্ছে যে অপর একটা লাখ টাকার ফোন এবং এটা কিন্তু মোটামুটি সস্তা একটা ওয়ালটনের ফোন বলতে পারেন এবং এটার প্রাইস কিন্তু 128GB যে ভেরিয়েন্ট রয়েছে সেটা ধরা হয়েছে 17,999 টাকা। তো আপনি যদি এটার ডিজাইনটা দেখেন যে এর ব্যাক সাইডে কিন্তু একটা স্টোন কাট ডিজাইন দেওয়া হয়েছে, পাথরকে কেটে ফেললে যেরকম একটা টেক্সচার আসে সেরকম একটা টেক্সচার, দেখতে খুবই ভালো লাগতেছে। এবং এর যে ক্যামেরা মডিউলটা রয়েছে এটার কারণে আসলে দেখতে অনেক বেশি প্রিমিয়াম লাগে এবং একটা লাক্সারিয়াস ফিল দিচ্ছে। আর এই ফোনটা হাতে নিতেও খুবই প্রিমিয়াম ফিল হচ্ছে এবং ওয়ালটন ক্লেম করতেছে যে এটা নাকি অনেক বেশি ডিউরেবল ফোন, হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার চান্স কম। তো চলুন এটাকে আমরা একটু নিচে ফেলে দেখি যে আসলে ভাঙে কিনা। না, এটা এই যে দেখেন যে ঠিকঠাকভাবে কিন্তু কাজ করতেছে, এখনও কিন্তু এটা ভাঙে নাই, তার মানে মোটামুটি শক্তপোক্তই। যদিও কিনা একবার হাত থেকে ফেলে আসলে টেস্ট করা যায় না যে এটা ভেঙে যাবে কিনা। ফোন যতই শক্তপোক্ত হোক অবশ্যই কেয়ারফুলি ইউজ করবেন, কারণ ফোন দিয়ে কেউ গাছ থেকে আম কিংবা বড়ই পারতে যাবে না। আপনি যদি এই ফোনের বটমের দিকে তাকান তাহলে এই জায়গায় 3.5mm অডিও জ্যাক পাচ্ছেন এবং এর পাশে একটা মাইক্রোফোন টাইপ সি পোর্ট এবং এর যে মেইন স্পিকার গ্রিল রয়েছে সেটা পাচ্ছেন। আর যদি রাইট সাইডে আসেন তাহলে এই জায়গায় পাচ্ছেন হচ্ছে যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। হ্যাঁ, অবশ্যই এটা হচ্ছে যে পাওয়ার বাটনের মধ্যেই কিন্তু দেওয়া হয়েছে এবং এর যে ভলিউম রাখাটা রয়েছে সেটাও একদমই ঠিকঠাক পজিশনে ছিল। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা যেটা সেটা একদমই ফাস্ট ছিল, ঠিকঠাকভাবে এটা আনলক করতে পারে, কোনো অবস্থাতেই মিসরিড করতে একবারও দেখি নাই। দেন যদি আপনি এটা টপ সাইডে আসেন তাহলে এই জায়গায় সেকেন্ডারি একটা স্পিকার পেয়ে যাবেন, তার মানে হচ্ছে এটা স্টেরিও স্পিকার। আর এটা স্পিকারের সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে একটা স্টেরিও ডুয়াল স্পিকার হিসেবে এটা সাউন্ড কোয়ালিটি আহামরি ভালো ছিল না। এটা যখন 80%-এর উপরে চলে যায় তখন অনেকটাই ডিস্টরশন চলে আসে। এটা যদি আপনি 50 to 70%-এর মধ্যে রাখেন তাহলে দেখবেন যে মোটামুটি ভালোই সাউন্ড পাবেন। বাট এটা স্টেরিও স্পিকার হওয়ার ফলেও এটা সাউন্ড এক্সপিরিয়েন্স খুব বেশি একটা আহামরি ভালো ছিল না, বাট অ্যাভারেজ লেভেলের ছিল। দেন যদি আপনি লেফট সাইডে আসেন তাহলে এই জায়গায় সিম ট্রে পেয়ে যাবেন এবং এই জায়গায় আপনি ডুয়াল সিম কার্ড ইউজ করতে পারবেন, তার পাশাপাশি একটা এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করতে পারবেন। এই ধরনের বাজেট রেঞ্জের ফোনের ক্ষেত্রে আমি বরাবরই বলে থাকি যে এই ধরনের এক্সটার্নাল এসডি কার্ড যদি ইউজ করা যায় তাহলে এই ধরনের ফোনগুলো আরও লং টাইম ইউজ করা যায়, কারণ আপনি ফোনের ইন্টারনাল স্টোরেজ যত বেশি ফাঁকা রাখতে পারবেন ফোনটা কিন্তু আপনাকে লং টাইমে তত ভালো সাপোর্ট দিবে, এই ফোনের পারফরমেন্স তত ভালো থাকবে। কারণ যদি আপনি ইন্টারনাল স্টোরেজ ফুল করে ফেলেন তখনই দেখা যাবে যে ল্যাগ হ্যাং কিন্তু শুরু হয়ে যাবে। তো অবশ্যই আপনি যদি এই ফোনটা কিনে থাকেন একটা এক্সটার্নাল মেমোরি ইউজ করা ট্রাই করবেন যদি কিনা আপনার ফোনের মধ্যে অনেক বেশি ডাটা স্টোর করতে চান। নাও কথা বলা যাক এটার ডিসপ্লে নিয়ে। এই জায়গায় 6.6 ইঞ্চির একটা IPS LCD প্যানেল ইউজ করা হয়েছে এবং এটার মধ্যে 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকছে এবং 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে, যার কারণে দেখা যাচ্ছে যে ডিসপ্লেটা খুবই স্মুথ ছিল এবং টাচ রেসপন্স কিন্তু খুবই ভালো ছিল, টাচ নিয়ে কোনো অবস্থাতেই প্যারা খাওয়া লাগে নাই। বাট এটা ডিসপ্লে আমাকে একদমই হতাশ করেছে। এর কারণ হচ্ছে যেহেতু এটা একটা IPS ডিসপ্লে, আমি ভেবেছিলাম যে এটা হয়তো ফুল এইচডি, পরবর্তীতে দেখতে পেলাম যে এটা শুধুমাত্র 720p একটা HD ডিসপ্লে এবং এই 18,000 টাকা প্রাইস রেঞ্জে অনেক কোম্পানি কিন্তু এই সময় এসে AMOLED ডিসপ্লে অফার করতে
করতেছে, প্লাস হচ্ছে যে এইচডি রেজুলেশন না, ফুল এইচডি রেজুলেশন। তো সেই জায়গায় আমাদের দেশীয় ব্র্যান্ড ওয়ালটন কেন একটা এইচডি রেজুলেশনের ডিসপ্লে অফার করতেছে, তার উপরে হচ্ছে যেটা একটা এলসিডি প্যানেল, আর ডিসপ্লের চারপাশে চিন বেজেলটাও মোটামুটি ভালোই মোটা মনে হয়েছে, স্পেশালি হচ্ছে এর নিচের দিকে যে চিন এরিয়াটা রয়েছে সেটা মোটামুটি ভালোই বড়। আর হচ্ছে যেটা সাইড থেকে দেখতে খুব বেশি একটা নেগেটিভিটি দেখা পায় নাই। আর হচ্ছে যে প্রবলেমটা পেয়েছি সেটা হচ্ছে এর যে পানসোল কাটআউটটা রয়েছে সেটার চারপাশে কেমন জানি একটা শ্যাডো দেখতে পেয়েছি। এটা যত ভালো আইপিএস ডিসপ্লে হোক না কেন এটার মধ্যে শ্যাডো থাকবে, এটাই স্বাভাবিক। বাট ডিসপ্লে ওভারঅল মোটামুটি ভালোই ছিল, কিন্তু কথা হচ্ছে যে 18,000 টাকা প্রাইস অনুযায়ী এই ডিসপ্লেটা মেনে নিতে আমার একটু কষ্ট হচ্ছে। কিন্তু ভালো ব্যাপার হচ্ছে যে এই ডিসপ্লেতে আপনি ইউটিউবে কিন্তু ফুল এইচডি রেজুলেশনে 60 fps ভিডিও প্লেব্যাক করতে পারবেন, খুব বেশি একটা প্রবলেম কিন্তু ফেস করা লাগে না, একদমই স্মুথলি চলতে পারে। কিন্তু প্রবলেম হচ্ছে যখন আপনি একটু কাছ থেকে দেখবেন তখন আপনি শার্পনেসের কিছুটা ঘাটতি পাবেন, যেহেতু এটা এইচডি রেজুলেশনের ডিসপ্লে এবং এটার মধ্যে নরমালি এটা হয়ে থাকবে, এটাই স্বাভাবিক। তো চলুন আমরা এখন ফোনের ভিতরে ঢুকি এবং ভিতরে দেখি যে কি ইউজ করা আছে। এটাতে এসওসি হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেকের বহুল পরিচিত যে G99 এসওসিটা রয়েছে সেটা, এবং লাস্ট অনেক বছর ধরেই দেখতেছি যে প্রত্যেকটা ফোন কোম্পানি বাজেট রেঞ্জের যে ফোনগুলো রয়েছে প্রত্যেকটা ফোনের মধ্যেই G99 ইউজ করে এসেছে। বাট লাস্ট বেশ কিছুদিন ধরে কিন্তু G99টা কেউ ইউজ করতে খুব একটা দেখে নাই, সবাই G100 এবং G200 যে চিপটা রয়েছে সেটা ইউজ করেছে। কিন্তু আপনি যদি G99 এর সাথে G100 কিংবা G200 এর কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে 19-20 ডিফারেন্স, আহামরি কোনো ডিফারেন্স কিন্তু নাই। যার কারণে এটার এসওসি নিয়ে খুব বেশি একটা কমপ্লেন করবো না, কিন্তু ওয়ালটনের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারাও চাইলে কিন্তু এই ধরনের নতুন যে লেটেস্ট এসওসি গুলো রয়েছে সেগুলো চাইলে ব্যবহার করতে পারেন। এটার মধ্যে যে এসওসি ইউজ করা হয়েছে এটা নিয়ে আমার খুব বেশি একটা কমপ্লেন নাই, কারণ হচ্ছে এটা রেগুলার লাইফে ইউজ করতে গেলে খুব একটা প্যারা দেয় না। দেখা যাচ্ছে যে অ্যাপ ওপেনিং ক্লোজিং খুবই ফাস্ট করতে পারে, এবং যেহেতু এটার মধ্যে 6 GB র্যাম রয়েছে যার কারণে কিন্তু মাল্টিটাস্কিং করা যায়, অনেকগুলো অ্যাপ একই সাথে রান করা যায়। কিন্তু এই বাজেটে কিন্তু ওয়ালটন চাইলে এটার মধ্যে 8 GB র্যাম ইউজ করতে পারতো, তাহলে মাল্টিটাস্কিং এর এক্সপিরিয়েন্সটা আরেকটু বেটার হতো। কিন্তু রেগুলার লাইফে ইউজ করতে গেলে 6 GB র্যাম আপনাকে খুব একটা প্যারা দিবেন, আপনি সব ধরনের কাজ কিন্তু খুবই ইজিলি করতে পারবেন। কারণ হচ্ছে এটার মধ্যে স্টোরেজ টাইপ হিসেবে কিন্তু UFS 2.2 ইউজ করা হয়েছে, যার কারণে কিন্তু ভালো একটা পারফরমেন্স পাচ্ছিলাম। যারা স্পেশালি গেমার রয়েছেন তাদেরকে বলবো যে এটার মধ্যে ফ্রি ফায়ারের মতো যে গেমগুলো রয়েছে সেগুলো আপনি খুব ভালোভাবে খেলতে পারবেন। বাট যদি আপনি পাবজি কিংবা কল অফ ডিউটির মতো গেমগুলো খেলতে চান তাহলে কিন্তু লোয়েস্ট সেটিংসে খেলতে হবে, খুব বেশি একটা স্মুথ এক্সপিরিয়েন্স তখন পাবেন না। দেখা যাচ্ছে একটু লং টাইম গেমিং করলে ফোনটা মোটামুটি ভালোই ওভার হিট হয়, তখন দেখা যাচ্ছে যে ফ্রেম ড্রপ করতে থাকে। তো যারা ফ্রি ফায়ার খেলে থাকেন কিংবা শখের বসে ফোনের মধ্যে টুকটাক গেমিং করে থাকেন তারা কিন্তু চাইলে এটার মধ্যে গেমিং করতে পারেন, কোনো অবস্থাতেই প্রবলেম হবে না। বাই দ্য ওয়ে এই ফোনটা কিন্তু আউট অফ দ্য বক্স Android 15 নিয়ে এসেছে এবং এটার মধ্যে মেজর সফটওয়্যার আপডেট পাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। এটার মধ্যে আমি টুকটাক বাগবালুক পেয়েছি যেগুলো আশা করা যায় যে হয়তো বা ওয়ালটন সফটওয়্যার আপডেটের মাধ্যমে এগুলো ফিক্সড করবে। যেমন হচ্ছে যে এটা যদি অ্যাপ ওপেনিং ক্লোজিং করেন তাহলে দেখা যায় যে অনেক সময় কিন্তু অ্যাপ মিসিং হয়ে যায়। লাইক আমি অ্যাপটাকে ওপেন করলাম 2-1 সেকেন্ড পরে অ্যাপটা ক্লোজ হয়ে গেছে এবং পরবর্তীতে দেখা যায় যে আবার যদি এটা ওপেন করতে যায় তখন ওপেন হচ্ছিল না, ফোনটাকে আবার রিস্টার্ট দিয়ে যখন ওপেন করা যায় তখন সেটা ওপেন হচ্ছিল। এই ধরনের টুকটাক কিছু সফটওয়্যার রিলেটেড প্রবলেম পেয়েছি যেগুলো আশা করা যায় যে হয়তো বা ফিক্সড হয়ে যাবে। আপনারা যদি এই মুহূর্তে এই ফোনটা কেউ ইউজ করে থাকেন তাহলে চাইলে একটু ভিডিও নিচে কমেন্ট করতে পারেন যে আপনার ডিভাইসে এই ধরনের কোনো প্রবলেম হচ্ছে কিনা। তাছাড়া এটা সফটওয়্যার নিয়ে খুব বেশি একটা কমপ্লেন করার সুযোগ নাই, কারণ হচ্ছে এটা মোটামুটি একদমই স্টক অ্যান্ড্রয়েডের মতোই বলতে পারেন। জাস্ট এটার মধ্যে হালকা পাতলা কাস্টমাইজেশন কিন্তু ওয়ালটন করেছে, যেটা খুব বেশি একটা নোটিস করার মতো না, একদমই স্টক অ্যান্ড্রয়েডের মতোই ছিল। এই X1 আলট্রার ব্যাক সাইডে বিশাল বড় ক্যামেরা মডিউল দেখে মনেই হতে পারে যে এটা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন, কিন্তু ব্যাপারটা এরকম না। এর ব্যাক সাইডে 2টা ক্যামেরা ক্লেম করতেছে দেওয়া হয়েছে, বাট কাজের ক্যামেরা আসলে একটাই 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এর যে ফ্রন্ট ক্যামেরাটা রয়েছে সেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের। আপনি যদি এর 50 মেগাপিক্সেল ক্যামেরা ছবিগুলো দেখেন তাহলে দেখবেন যে ছবিগুলো এভারেজ লেভেলে ছিল, আহামরি ভালো যে ব্যাপারটা এরকম না। ছবিতে প্রচুর পরিমাণের ওভার এক্সপোজড করে দেয়, ডাইনামিক রেঞ্জ খুব বেশি একটা ভালো ছিল না। দেখা যাচ্ছিল যে ম্যাক্সিমাম টাইমই ছবিগুলো ওভার এক্সপোজড হয়ে যাচ্ছে, লাইট একটু বেশি পেলেই সেটাকে ঠিকঠাকভাবে কিন্তু এক্সপোজ করতে পারে না। দেখা যাচ্ছে আপনি যদি শক্ত হাতে ছবি তোলেন তখন কিন্তু ভালো ছবি পাচ্ছিলাম। এই ফোনটা যে প্রাইস রেঞ্জে এসেছে এটা থেকে আরেকটু বেটার ক্যামেরা কিন্তু আমরা আশা করে থাকি, এবং এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট ফটোগ্রাফি করবেন তখন দেখবেন যে মোটামুটি ভালোই ছবি তুলতে পারে। এজ ডিটেক্টও ভালো ছিল এবং কালারটাও ঠিকঠাক ছিল। বাট এটাতেও দেখলাম যে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেলিংটা একটু প্যারা দিচ্ছিল, যেমন যখন আলো একটু বেশি পায় তখন এই সাইডটাকে ওভার এক্সপোজড করে দিচ্ছিল কিংবা ফেসটাকে একটু সাদা করে দিচ্ছিল, ফেসের ডিটেল হারিয়ে যাচ্ছিল। এই ধরনের কিছু প্রবলেম পেয়েছি হচ্ছে যখন আমি পোর্ট্রেট ফটোগ্রাফি করতেছিলাম। কিন্তু এজ ডিটেক্ট নিয়ে খুব বেশি একটা প্রবলেম ফেস করি নাই, ঠিকঠাকভাবে কিন্তু এজ ডিটেক্ট করতে পারে। যখন আপনি এটা দিয়ে লো লাইটে নাইট মোডে ছবি তুলবেন তখন মোটামুটি ইউজফুল ছবি তোলা যায়। আপনি যদি শক্ত হাতে ছবি তোলেন তখন কিন্তু ভালো ছবি তুলতে পারবেন, কিন্তু যদি আপনি ছবি তোলার সময় একটু নাড়ানাড়ি করেন কিংবা আপনি মুভমেন্টের মধ্যে কোনো ছবি তোলেন তখন দেখা যাচ্ছিল সেই ছবিগুলো কিন্তু ব্লার হয়ে যাচ্ছে। এই প্রবলেমটা আমি ফেস করেছি। তাছাড়া ওভারঅল এটার ক্যামেরা বাজেট অনুযায়ী ঠিকই ছিল, কিন্তু আমার এক্সপেকটেশনটা আরেকটু বেশি ছিল। দেন যদি এটার 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরাতে আসি তাহলে এই স্যাম্পলগুলো দেখে হয়তো বা নিজেরাই আইডিয়া করতে পেরেছেন যে এটা থেকে কেমন লেভেলের আউটপুট পাবেন। এটার ফ্রন্ট ক্যামেরা নিয়ে খুব বেশি কিছু বলার নাই, আপনারা স্যাম্পলগুলো দেখে নিজেরাই আইডিয়া করে নেন এটা থেকে কেমন লেভেলের আউটপুট পাওয়া যাবে। বাই দ্য ওয়ে এটার মেইন লেন্স দিয়ে সর্বোচ্চ 2K তে ভিডিও রেকর্ড করা যায়, এবং 2K তে যখন আপনি ভিডিও রেকর্ড করবেন তখন দেখবেন যে কোনো ধরনের স্টেবিলাইজেশন কিন্তু ঠিকঠাকভাবে কাজ করে না, ভিডিওটা অনেক বেশি শেকি মনে হয়। কিন্তু যখন আপনি ফুল এইচডি তে ভিডিও করবেন তখন এটার যে স্টেবিলাইজেশনটা রয়েছে সেটা মোটামুটি ভালোভাবে কাজ করে এবং ইউজফুল ভিডিও কিন্তু এটা দিয়ে আপনি চাইলে করতে পারবেন। বাট আহামরি ভালো যে এমন কিছু না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওয়ালটন চাইলেই এটার ক্যামেরা রিলেটেড যে টুকটাক প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু সফটওয়্যার আপডেটের মাধ্যমে ফিক্সড করতে পারবে। এবং এই ফোনটা যেহেতু রিসেন্টলি মার্কেটে এসেছে তো আশা করা যায় যে 2-1 মাস পরে অনেকগুলো সফটওয়্যার আপডেট যখন পাবে
পাবে তখন সেটা অনেকটাই ফিক্সড হয়ে যাবে। নাও কথা বলা যাক এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এটার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছিল। এটার মধ্যে একটা 5000 mAh এর ব্যাটারি ইউজ করা হচ্ছে, যেই ব্যাটারি দিয়ে আপনি 7 থেকে 8 ঘন্টা কিন্তু স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। এবং এটা দিয়ে আমি লম্বা সময় গেমিং করে দেখেছি, ফেসবুক ইউটিউব সব কিছু চালিয়েও দেখলাম যে 7 থেকে 8 ঘন্টা কিন্তু এটা থেকে স্ক্রিন অন টাইম পাচ্ছিলাম। তো ব্যাটারি ব্যাকআপ নিয়ে কারোরই প্যারা খেতে হবে না। এবং আমি ভিডিও কলে ওটা দিয়ে ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে দেখেছি যে খুব বেশি একটা কিন্তু ব্যাটারি ড্রেন করে নাই। এবং ফ্রি ফায়ার খেলেও দেখেছি যে খুব বেশি একটা কিন্তু ড্রেন করে না, যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে কোনো অবস্থাতেই কমপ্লেন করার সুযোগ নাই। আর বক্সের মধ্যে যেহেতু 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, খুব দ্রুত কিন্তু এই ফোনটাকে চার্জও করে ফেলা যায়, যার কারণে ব্যাটারি ব্যাকআপ নিয়ে অ্যাটলিস্ট আপনাকে চিন্তা করতে হবে না। তো এখন ফাইনালি কথা হচ্ছে যে 18,000 টাকা খরচ করে এই ওয়ালটনের আলট্রা ফোনটা আপনি কিনবেন কিনা। আপনার কাছে যদি এটার ডিজাইনটা ভালো লেগে থাকে এবং আপনি চান যে দেশীয় ব্র্যান্ডের একটা ফোন ইউজ করবেন, যেহেতু এটার আফটার সেল সার্ভিসটা ভালো হয়ে থাকে, যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন তাহলে যে কোনো জায়গা থেকে কিন্তু এটা সার্ভিস করতে পারবেন। তো সেই জায়গা থেকে মনে হচ্ছে যে আপনি চাইলে কিন্তু এই ওয়ালটনের ফোনটা ট্রাই করতে পারেন। বাট বাজেট অনুযায়ী আমার কাছে কিছু কিছু জায়গায় অনেকটাই ইমপ্রুভমেন্ট করার সুযোগ রয়েছে বলেই মনে হয়েছে। যেমন ডিসপ্লেতে চাইলে তারা ইমপ্রুভ করতে পারতো, কিংবা ক্যামেরাতে চাইলে আরেকটু ইমপ্রুভ করা যেত, যেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে একটু পিছিয়ে আছে কম্পিটিশনের দিক থেকে। তো সেই জায়গায় এসে এখন আপনি ডিসিশন নিতে পারেন যে আসলে আপনি কী করবেন। আপনি চাইলে এটা নিতে পারেন। আমার কাছে ওভারঅল মোটামুটি ভালোই লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।